পাকিস্তানি বিমানটি আর কিছুক্ষণের মধ্যেই নেপালের কাঠমান্ডু এয়ারপোর্টে পৌঁছানোর কথা ছিল, কিন্তু পথেই পাইলট দেখতে পান মেঘের মধ্যে ঝড় দেখা যাচ্ছে। তাই তিনি বিমানের পথ সামান্য পরিবর্তন করার সিদ্ধান্ত নেন, কিন্তু এই সামান্য পথ পরিবর্তনই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। পাইলটরা কিছু বুঝে ওঠার আগেই বিমানটি পাহাড়ের একটি অংশে বিধ্বস্ত হয়। বিমানের মধ্যে 166 জন যাত্রী ছিল, যদিও কারো বেঁচে থাকার কথা নয়। তারপরেও জীবিত কেউ আছে কিনা দ্রুত খোঁজ করা হয়। তখন সেই দুর্গম পাহাড়ের চূড়ায় এমন কিছু দেখতে পায় ইনভেস্টিগেটর অফিসাররা, যা দেখার পরে কারো পক্ষে তার চোখের পানি ধরে রাখা সম্ভব হয়নি। কি দোষ ছিল বিমানে থাকা অসহায় যাত্রীগুলোর? কিভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল পাকিস্তানি এয়ারলাইন্স ফ্লাইট 268 এর সাথে? ঘটনার প্রথম থেকেই শুরু করা যাক। ঘটনার দিন বিমানটি পাকিস্তানের করাচি থেকে নেপালের রাজধানী কাঠমান্ডু যাচ্ছিল। নেপাল দেশটি চীন এবং ভারতের মাঝখানে অবস্থিত। পৃথিবীর সবচেয়ে উঁচু 10টি পর্বতের মধ্যে নেপালেই রয়েছে 8টি। পৃথিবীর সবথেকে উঁচু পর্বত মাউন্ট এভারেস্ট এই দেশেই অবস্থিত। এই সকল পর্বতগুলোর সৌন্দর্য উপভোগ করার জন্যই বিমানে থাকা বেশিরভাগ বিদেশি পর্যটক নেপালে ঘুরতে এসেছিল। তাছাড়াও কিছু যাত্রীর বহুদিনের স্বপ্ন ছিল এই পর্বতগুলিতে ট্রেকিং করার, কিন্তু তাদের সেই স্বপ্ন যেন দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে। বিমানে থাকা কেউ হয়তো তখনও জানে না তাদের জন্য সামনে কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। ফ্লাইট ডেকে 2 জন পাইলট বিমানটি চালাচ্ছিলেন, সিনিয়র পাইলট ইফতেখার জেনজুয়া এবং জুনিয়র পাইলট হাসান আক্তার। সিনিয়র পাইলট ইফতেখার জুনিয়র পাইলট হাসানকে বললেন, সামনে মেঘের মধ্যে ঝড় দেখা যাচ্ছে, আমরা রাস্তা কিছুটা বদলে নেই। হাসান বললেন, অবশ্যই স্যার, আমারও সেটাই ভালো মনে হচ্ছে। ক্যাপ্টেন কাঠমান্ডু এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ করে জানান, আমি পাকিস্তানি ফ্লাইট 268 এর পাইলট বলছি। সামনে আবহাওয়া খুব একটা ভালো নয়। পরিষ্কার পথ দিয়ে যেতে চাইলে আমাদের বিমানকে ডানে 18 থেকে 28 কিলোমিটার পর্যন্ত পথ পরিবর্তন করতে হবে। তখন এয়ার ট্রাফিক কন্ট্রোল অফিসার পাইলটকে অনুমতি দিয়ে বলেন, ঠিক আছে, আপনারা পথ পরিবর্তন করতে পারেন। বিমানের পথ পরিবর্তন করতে গেলে কিছুটা ঝাঁকুনি লাগতে পারে, তাই সিনিয়র পাইলট জুনিয়র পাইলট হাসানকে বললেন, যাত্রীদেরকে জানিয়ে দাও সিট বেল্ট পরে বসার জন্য। তখন জুনিয়র পাইলট যাত্রীদেরকে জানিয়ে দিলেন, সবাই সিট বেল্ট পরে বসুন। এখন আমাদের বিমান এমন একটি এলাকায় প্রবেশ করতে যাচ্ছে যেখানে কিছুটা ঝাঁকুনি লাগতে পারে। এরপর পাইলট ধীরে ধীরে বিমানের পথ কিছুটা পরিবর্তন করে কাঠমান্ডু এয়ারপোর্টের দিকে এগিয়ে যেতে থাকলেন। পৃথিবীর অন্য সব এয়ারপোর্টের তুলনায় কাঠমান্ডু এয়ারপোর্টে বিমানকে ল্যান্ড করা পাইলটদের জন্য কিছুটা কঠিন কাজ, কারণ শহরের দক্ষিণ দিকে অনেক বড় বড় পাহাড় রয়েছে। পাহাড়ে ঘেরা কাঠমান্ডুতে বিমানকে যেভাবে নিচে নামাতে হয় সেটিকে স্টেপ অ্যাপ্রোচ বলা হয়। এতে পাইলটকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ধাপে ধাপে বিমানের উচ্চতা কমিয়ে কাঠমান্ডু এয়ারপোর্টে ল্যান্ড করাতে হয়। এর মধ্যে আরেক সমস্যা হচ্ছে 90-এর দশকে কাঠমান্ডু এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানের লোকেশন জানার জন্য কোনো রাডার ব্যবহার করত না, আর সে কারণেই পাইলটকে একদম নির্ভুলভাবে বিমানের উচ্চতা আর লোকেশন রেডিওতে এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে জানাতে হতো, যেন বিমানকে সঠিক পথে রেখে ঠিকমতো ল্যান্ড করানো যায়। ঘটনার দিনেও ট্রাফিক কন্ট্রোলার পাইলটদেরকে রেডিওর মাধ্যমে বলেন, আপনাদেরকে যে ফ্লাইট অ্যাপ্রোচ চার্ট দেওয়া হয়েছে সেটা পড়ুন, আর সে অনুযায়ী বিমানের উচ্চতা ধীরে ধীরে কমিয়ে ল্যান্ড করবেন। এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কথা অনুযায়ী পাইলট অ্যাপ্রোচ চার্ট হাতে নিয়ে দেখেন, আর সেই অ্যাপ্রোচ চার্ট অনুযায়ী বিমানের উচ্চতা কমাতে থাকেন আর কাঠমান্ডু এয়ারপোর্টের দিকে এগিয়ে যেতে থাকেন। বিমানের কেবিনে থাকা যাত্রীরাও খুব এক্সাইটেড, কারণ যাত্রা শেষ হতে আর মাত্র অল্প কিছু সময় বাকি ছিল। কিছুক্ষণ পরে ট্রাফিক কন্ট্রোলার আবারও পাইলটকে ফোন করে বিমানের লোকেশন জিজ্ঞেস করেন। তখন জুনিয়র ক্যাপ্টেন ট্রাফিক কন্ট্রোলারকে জানান, আমরা এয়ারপোর্ট থেকে আর 18 কিলোমিটার দূরে আছি, বিমান 8500 ফুট উচ্চতায় আছে। এরপর ট্রাফিক কন্ট্রোলার পাইলটদেরকে জানায়, আপনাদের ল্যান্ডিং করার জন্য রানওয়ে 02 খালি করা হয়েছে। এয়ার ট্রাফিক কন্ট্রোলার পাইলটদেরকে আরও বলেন, এয়ারপোর্ট থেকে 7 কিলোমিটার দূরত্বে থাকা অবস্থায় আমার সাথে আবারও যোগাযোগ করবেন। জুনিয়র পাইলট ট্রাফিক কন্ট্রোলারকে বলেন, আপনার সাথে কিছুক্ষণ পরে আবারও যোগাযোগ করছি। তখন বিমানটি এয়ারপোর্টের রানওয়ে থেকে মাত্র 18 কিলোমিটার দূরে ছিল।
এয়ার ট্রাফিক কন্ট্রোলার ক্যাপ্টেনদের পরবর্তী ফোনের অপেক্ষায় বসেছিলেন, কিন্তু 3 মিনিট পার হয়ে যায়, এখনও ক্যাপ্টেনদের কাছ থেকে কোনো খবর নেই। এই সময়ের মধ্যে ফ্লাইট 268 এয়ারপোর্টের রানওয়েতে নেমে আসার কথা ছিল। ট্রাফিক কন্ট্রোলার তখন নিজেই পাইলটদের সাথে কথা বলার চেষ্টা করেন, কিন্তু ওই পাশ থেকে বিমানের পাইলটরা কোনো জবাব দিচ্ছিল না। প্রতিটি মিনিট পেরোনোর সঙ্গে সঙ্গে ট্রাফিক কন্ট্রোলারের বুক ধড়ফড় করতে শুরু করে। ততক্ষণে তিনি বুঝতে পেরেছিলেন বিমানটি হয়তো হিমালয়ের কোথাও ক্র্যাশ করেছে। তখন তিনি কোনো উপায় না দেখে সাথে সাথে ইমার্জেন্সি উদ্ধারকারী দলকে জানান ফ্লাইট 268 হঠাৎ করে হিমালয়ের কোথাও হারিয়ে গেছে। উদ্ধারকারী দল হেলিকপ্টার দিয়ে হিমালয়ের পর্বতমালায় বিমানটিকে খুঁজতে শুরু করে। মাত্র 1 ঘন্টার মধ্যেই পাহাড়ের কাছে বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছিল উদ্ধারকারী দল। বিমানে প্রায় 20 টন অতিরিক্ত জ্বালানি তেল ছিল। পুরো বিমান দাউ দাউ করে আগুনে জ্বলছিল। দুঃখজনক ব্যাপার হচ্ছে, দুর্ঘটনাস্থলে জীবিত কাউকে পাওয়া যায় না। এই মর্মান্তিক ঘটনায় বিমানে থাকা 166 জনের মধ্যে সবাই মারা গিয়েছিল। আশ্চর্যজনকভাবে তখন আরেকটি ঘটনা জানা যায়। এই দুর্ঘটনার মাত্র 2 মাস আগে নেপালের কাঠমান্ডুতে আরেকটি বড় বিমান দুর্ঘটনা ঘটেছিল। একটি থাই এয়ারলাইন্সের বিমান একইভাবে পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়েছিল। সেই দুর্ঘটনায়ও 113 জন মানুষের মৃত্যু হয়। মাত্র 2 মাসের ব্যবধানে এমন দুইটি ভয়াবহ দুর্ঘটনায় নেপালের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল। একটির পর একটি এমন দুর্ঘটনা কেন ঘটছে, এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার জন্য তীব্র চাপের মুখে পড়ে নেপাল সরকার। কারণ নেপাল দেশটির অর্থনীতি অনেকটাই নির্ভর করে বিদেশি পর্যটকদের উপর। যদি পর্যটকেরা এরকম দুর্ঘটনার শিকার হয়, তাহলে ভবিষ্যতে কেউ জীবনের ঝুঁকি নিয়ে নেপালে ঘুরতে আসবে না। তাই এই দুর্ঘটনার কারণ দ্রুত বের করার পদক্ষেপ নিয়েছিল নেপাল সরকার। ঘটনার কারণ তাড়াতাড়ি বের করার জন্য সরকার নিয়ে আসে ব্রিটিশ ইনভেস্টিগেটর অফিসারদের। ঘটনার আসল কারণ বোঝার জন্য দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে অফিসারদের যেতে হয় 7000 ফিট উচ্চতায়, যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছিল। সেখানে যাওয়ার পর তারা দেখতে পান বিমানের পেছনের অংশ ছাড়া আর কিছুই ঠিকমতো চেনার মতো অবস্থায় নেই। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল যাত্রীদের ব্যক্তিগত জিনিসপত্র। পুরো বিমানটি প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল, কিছুই আর অবশিষ্ট ছিল না। দৃশ্যটি ছিল ভীষণ মর্মান্তিক এবং হৃদয় বিদারক। ধ্বংসস্তূপ থেকে কিছু প্রমাণ জোগাড় করতে হবে, কিন্তু জায়গাটা ছিল অত্যন্ত বিপজ্জনক। পাহাড়টি ছিল খুবই ঢালু, সেখানে দাঁড়িয়ে কাজ করাই ছিল ঝুঁকিপূর্ণ। তবুও তদন্তকারীরা সাহসের সঙ্গে কাজ চালিয়ে যান। সেখান থেকে ইনভেস্টিগেটর অফিসাররা খুঁজে পায় বিমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ব্ল্যাক বক্স। এটাকে মূলত ডিজিটাল ফ্লাইট ডাটা রেকর্ডার, ডিএফডিআর বলা হয়। কোনো বিমানের সাথে দুর্ঘটনা ঘটলে ঘটনার কারণ বের করার জন্য তদন্ত কর্মকর্তাদের সবচেয়ে সাহায্য করে এই ব্ল্যাক বক্স। কারণ দুর্ঘটনার আগে বিমানের কোনো যন্ত্রাংশ নষ্ট হয়েছিল কিনা তা জানা যাবে এই ব্ল্যাক বক্সের ডাটা কম্পিউটারে বিশ্লেষণ করে। তাছাড়া বিমান ক্র্যাশ করার আগ মুহূর্তে পাইলটদের সাথে কি কথাবার্তা হয়েছে সেগুলোর রেকর্ডিং থাকে এই ব্ল্যাক বক্সে। তবে এই ঘটনার ব্ল্যাক বক্সটির অবস্থা খুবই খারাপ ছিল। এটিকে পরীক্ষা করার জন্য পাঠানো হয় ফ্রান্সের প্যারিসে। ব্ল্যাক বক্স প্যারিস থেকে আসতে কিছুদিন সময় লাগবে। তাই এই ব্ল্যাক বক্স আসার আগে পর্যন্ত ইনভেস্টিগেটর অফিসাররা ধ্বংসস্তূপে প্রমাণ খোঁজার চেষ্টা করতে থাকেন এবং বিধ্বস্ত হওয়া বিমানের ইঞ্জিন, ফ্লাপ, তাছাড়াও বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে একটি একটি করে পরীক্ষা চালাতে থাকেন। কিন্তু তেমন কোনো প্রমাণ তারা খুঁজে পায় না। তখন ইনভেস্টিগেটর অফিসাররা নজর দেন সেই ফ্লাইট অ্যাপ্রোচ চার্টে। তারা দেখতে পান পাইলটদেরকে যে ফ্লাইট অ্যাপ্রোচ চার্ট দেয়া হয়েছিল সেখানে লেখা উচ্চতা অনুযায়ী বিমানটি যাওয়ার কথা ছিল এখান দিয়ে, কিন্তু এর থেকেও 1000 ফিট নিচে এসে পাহাড়ের এই অংশে বিধ্বস্ত হয়েছিল বিমানটি। ইনভেস্টিগেটর অফিসাররা কিছুতেই হিসাব মেলাতে পারে না বিমানের যে উচ্চতায় থাকার কথা পাইলট কেন তার থেকেও 1000 ফিট নিচু দিয়ে বিমান চালাচ্ছিল। এরপর ব্ল্যাক বক্সের ডাটা যখন প্যারিস থেকে নেপালে ইনভেস্টিগেটর অফিসারদের হাতে আসে, তখন ইনভেস্টিগেটর অফিসাররা নিশ্চিতভাবে দেখতে পান বিমানে কোনো যান্ত্রিক সমস্যা ছিল না, বরং পাইলটদের এই অ্যাপ্রোচ চার্ট পড়তে ভুল করাই ছিল দুর্ঘটনার আসল কারণ। কাঠমান্ডুর উঁচু পাহাড়ি এলাকায় প্রতিটি চেক পয়েন্টে বিমানটির এই নির্দিষ্ট উচ্চতায় থাকার কথা ছিল, কিন্তু পাইলটরা বিমানকে প্রতিটি পয়েন্টেই 1000 ফিট নিচু দিয়ে ওড়াচ্ছিলেন।
অর্থাৎ পাইলট প্রতিটি স্টেপে এক ধাপ আগেই বিমানটিকে নিচে নামাচ্ছিলেন। কিন্তু ইনভেস্টিগেটর অফিসাররা একটা বিষয় বুঝতে পারছিল না, অ্যাপ্রোচ চার্ট পড়ার সময় ক্যাপ্টেন এরকম ভুল কিভাবে করলো। এই বিষয়টা বোঝার জন্য তদন্তকারীরা সেই পাকিস্তানি বিমানের মতো A300 মডেলের আরেকটি বিমানের ককপিটে বসেন। তারা প্রথমেই লক্ষ্য করেন অ্যাপ্রোচ চার্ট লাগানোর জন্য প্লেনের ককপিটের কন্ট্রোলের সাথে ক্লিপ লাগানো ছিল না। বেশিরভাগ বিমানের ভেতরেই কন্ট্রোলের সাথে একটি ক্লিপ থাকে যেখানে অ্যাপ্রোচ চার্ট লাগানো যায়, কিন্তু এই বিমানের ক্লিপ ছিল পাইলটের বাম দিকে, যেটা শুধুমাত্র পাইলট পড়তে পারবে, সেকেন্ড পাইলট দেখতে পারবে না। তাছাড়া মাঝে আরেকটি ক্লিপ লাগানোর জায়গা ছিল, কিন্তু সেখানে দুই পাইলটের এক পাইলটও বসে থাকা অবস্থায় এই অ্যাপ্রোচ চার্ট পড়তে পারবে না। তখন ইনভেস্টিগেটর অফিসার ধারণা করেন তাহলে হয়তো পাইলট অ্যাপ্রোচ চার্ট হাতে নিয়ে পড়েছিলেন। কিন্তু তদন্তকারী একটি বিষয়ে অবাক হন। যখন তিনি অ্যাপ্রোচ চার্ট হাতে নিয়ে পড়তে যান তখন দেখতে পান যদি কোনো কারণে ক্যাপ্টেনের বৃদ্ধাঙ্গুল অ্যাপ্রোচ চার্টের প্রথম উচ্চতা 11,500 ফিট ঢেকে ফেলে, তখন ক্যাপ্টেন হয়তো মনে করেছিল বিমানবন্দর থেকে 30 কিলোমিটার দূরে বিমানের উচ্চতা থাকবে 10,500 ফিট, আর এখান থেকেই ভুলের শুরু হয়েছিল। তখন তদন্তকারীদের কাছে বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যায়। এই আঙ্গুল দিয়ে প্রথম উচ্চতা ঢেকে যাওয়ার কারণেই পাইলট অ্যাপ্রোচ চার্ট পড়তে ভুল করেছিলেন, আর বিমানকে এক ধাপ আগেই 1000 ফিট নিচু দিয়ে চালাচ্ছিলেন, আর সে কারণেই পাহাড়ের সাথে বিমানটি বিধ্বস্ত হয়েছিল। এই দুর্ঘটনার জন্য আসলে দুইজন পাইলটেরই কিছু না কিছু ভুল ছিল। প্রধান পাইলট উচ্চতা ভুল পড়েছিলেন এবং সেকেন্ড পাইলট সেই ভুলকে ধরতে পারেননি। তাছাড়াও ট্রাফিক কন্ট্রোলারের উচিত ছিল ভুল উচ্চতা নিয়ে পাইলটদেরকে সতর্ক করার, কিন্তু বিমানের পথ ঝড়ের কারণে কিছুটা পরিবর্তন করা হয়েছিল, আর রাডার সিস্টেম না থাকায় এয়ার ট্রাফিক কন্ট্রোলারও ঠিকমতো বিমানের লোকেশন বুঝতে পারেননি আর পাইলটদেরকে সতর্কও করতে পারেননি। তবে সেই সময়ে কোনোভাবে যদি পাইলটরা দুইজনের একজনও বিমানের উচ্চতার ভুল বুঝতে পারত, অথবা ট্রাফিক কন্ট্রোলার পাইলটদের ভুল ধরে তাদেরকে সতর্ক করত, তাহলে বিমানটিকে বাঁচানো সম্ভব হতো আর এতগুলো প্রাণ ঝরে যেত না। পাকিস্তানি ফ্লাইট 268-এর এই দুর্ঘটনার পর তদন্তকারীরা কিছু ছোট ছোট বিষয় পরিবর্তনের সুপারিশ প্রদান করেন, যাতে ভবিষ্যতে অ্যাপ্রোচ চার্ট ভুলভাবে পড়ার কারণে এমন দুর্ঘটনা আর না ঘটে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সেই অ্যাপ্রোচ চার্টকে যেন এমনভাবে বানানো হয় পাইলট যেন সহজে পড়তে পারে। তারা আরও সুপারিশ করেন যেন কাঠমান্ডুতে উন্নত এয়ার ট্রাফিক রাডার স্থাপন করা হয়, যাতে বিমানের লোকেশন আরও নির্ভুলভাবে ট্র্যাক করা যায়। এছাড়া পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের A300 মডেলের অন্য বিমানগুলোর কন্ট্রোল কলামে চার্ট ক্লিপ যুক্ত করার পরামর্শ দেয়া হয়, যাতে পাইলট অ্যাপ্রোচ চার্ট আরও সহজে দেখতে আর ব্যবহার করতে পারে। এই ছোট ছোট পরিবর্তনগুলোই ধীরে ধীরে পুরো সিস্টেমকে আরও নিরাপদ করার দিকে নিয়ে যাবে বলে আশা করেন ইনভেস্টিগেটর অফিসাররা। ফ্লাইট 268-এর স্মৃতিতে সেই পাহাড়ের নিচেই একটি স্মৃতিস্তম্ভ বানানো হয়েছিল। আজও মানুষ সেখানে এসে স্মরণ করে তাদের, যারা সেই যাত্রায় প্রাণ হারিয়েছিলেন। তাদের সেই করুণ মৃত্যু যেন আজকের দিনের বিমান নিরাপত্তার জন্য এক গভীর শিক্ষা হিসেবে রয়ে গেছে। এরকম আরও সত্য ঘটনা জানতে ভিডিওতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।